মুভি শুরুতে আমাদের নলিনী নামের একটি মেয়েকে দেখানো হয় যে একজন সাংবাদিক এবং সে দিল্লিতে একটি মার্কেটে সুতির তৈরি কাপড় দেখছিল। তখন দোকানের মালকিন নলিনীকে বলে যে এই তালাকোনা কটন বেশ বিরল, যা ইউরোপে বেশ বিখ্যাত, কিন্তু ভারতে এর খুব একটা কদর নেই। এখন দোকানের মালকিন নলিনীকে তুলা সম্পর্কে সব তথ্য দেয়, যার ওপর নলিনী একটি আর্টিকেল তৈরি করে নিজের কাগজে ছাপিয়ে দেয়। এখন পরের দিন খবর প্রকাশিত হওয়ার সাথে সাথেই নলিনীর অফিসে সিবিআই অফিসাররা এসে হানা দেয়, কারণ নলিনী আর্টিকেলে তালাকোনা কটন এবং সেই জায়গা সম্পর্কে যা লিখেছিল তাতে অনেক রহস্য লুকিয়ে আছে, যা জাতীয় গোপনীয়তা। সিবিআই অফিসাররা এখন নলিনীকে একটি কেবিনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, কিন্তু নলিনী কিছুই জানত না, তাই তারা তাকে ছেড়ে দেয়। এরপর নলিনী ঠিক করে যে সে তালাকোনা জায়গার সব রহস্য জেনেই ছাড়বে, কারণ সবকিছুর পরে সে একজন সাংবাদিক ছিল। নলিনী এখন তালাকোনার গ্রামের টপ হিলে চলে যায়, যেখানে আগে একটি কারখানা ছিল এবং সেখান থেকে আগে সুতা তৈরি হয়ে আসত। কিন্তু নলিনী দেখে যে সেখানে শুধু ছাই পড়ে আছে এবং সব পুড়ে শেষ হয়ে গেছে। নলিনী এখন সেখানে এক বৃদ্ধ লোককে দেখে যে একজন মূর্তির পূজা করে তার সামনে হাত জোড় করছিল। তারপর নলিনী যখন সেই বৃদ্ধের কাছে মূর্তিটি এবং এই জায়গাটি সম্পর্কে জানতে চায়, তখন সেই লোকটি ভয়ে কাঁপতে থাকে এবং বলে যে এ সবই এক ধ্বংসলীলা এবং যুদ্ধের ফল, যা মাত্র এক রাতেই ঘটেছিল। এই বলে সেই বৃদ্ধ সেখান থেকে চলে যায়। নলিনী এখন পাশের থানায় গিয়ে ওখানকার এসআইয়ের কাছে টপ হিলে থাকা লোকটির মূর্তি সম্পর্কে জানতে চায়। তখন এসআই ভয় পেয়ে বলে যে সে কোনো মানুষ নয়, বরং একটি দুর্যোগ, যা একবারই সবাইকে শেষ করে দিতে পারে। এই বলে এসআই নলিনীকে সেখান থেকে চলে যেতে বলে। নলিনী এখন ওখানকার বিধায়ক সোমেশ্বর রেড্ডি এবং তার সচিব বিকাশের সাথে দেখা করে টপ হিলে সম্পর্কে জানতে চায়। তারা সেই নাম শুনেই ঘাবড়ে যায় এবং তারাও নলিনীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। নলিনী এখন কিছুই বুঝতে পারছিল না যে টপ হিলে এমন কি হয়েছিল যে সবাই ওখানকার নাম শুনেই ভড়কে যাচ্ছে। তারপর নলিনী লুকিয়ে বিধায়কের সচিব বিকাশকে হুমকি দিয়ে তাকে টপ হিল সম্পর্কে জিজ্ঞেস করে এবং আমাদের অতীতের গল্প দেখানো হয়, যেখানে আমরা টপ হিলে একটি বড় বাড়ি দেখি, যার পেছনে সুতির কারখানা ছিল এবং তার মালিক ছিল সহদেব নামের এক ব্যক্তি। সহদেব আশেপাশের গ্রামবাসীদের কাছে মসিহা ছিল, যার ওখানে গ্রামের লোক কারখানায় কাজ করত। সহদেবের অনুমতি ছাড়া কেউ তার বাড়িতে পা রাখতে পারত না। কিছু লোক তো তাকে ভগবানের মতো মানত। সহদেবের মাত্র একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল জয়, যে সব সময় তার সাথেই থাকত। পরের দৃশ্যে সোমেশ্বরের দলের লোকজন নির্বাচনের র্যালি করছিল। তখন তারা জেনে শুনে সহদেবের বাড়িতে তাদের দলের লিফলেট ফেলে। তারপর সেই লিফলেট যখন বাতাসে উড়ে মাটিতে আসে, সহদেব ওটাকে তীর মেরে বাইরে করে দেয়, যা সোমেশ্বরের দলের একজনের গায়ে লাগে। তারপর সহদেব সোমেশ্বরের দলের লোকটিকে হুমকি দেয় যে যে কেউ তার বাড়িতে ঢোকার চেষ্টা করবে সে মারা যাবে। এরপর সোমেশ্বর রেড্ডি যখন নিজের লোকের সাথে কথা বলছিল, তখন রাজেশ সুমানি নামের একজন ব্যবসায়ী তার কাছে এসে বলে যে তার টপ হিলের সম্পত্তি চাই, বদলে সে ৩০০ কোটি টাকা দেবে, কারণ টপ হিলের নিচে বক্সাইটের খনি আছে এবং ওটা রাজেশের চাই। তখন সোমেশ্বর রাজি হয়ে যায়। নলিনী এখন বুঝতে পারে যে এই সব ব্যাপার বক্সাইটের ওপর, তাই সে বিকাশের অর্ধেক কথা শুনেই চলে যায়। নলিনী এখন বাসে বসেছিল। তখন এক এজেন্ট তাকে ধরে নিজের সাথে নিয়ে যায়, কারণ সে জানতে পেরেছিল যে নলিনী সহদেব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। এজেন্ট নলিনীকে নিজের আস্তানায় নিয়ে যায়। তখন নলিনী এজেন্টকে বলে যে আমাকে এই জন্য ধরেছেন তো, যাতে আমি বক্সাইটের ব্যাপারে পর্দাফাঁস না করে দিই। কিন্তু এজেন্ট নলিনীকে জানায় যে তুমি যা ভাবছ এই কথা তার থেকেও অনেক বেশি বড়। এমনি এমনি এই জায়গাটি জাতীয় গোপনীয়তা হয়ে যায়নি। এজেন্ট এখন নলিনীকে তার গল্প বলে এবং আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে এর বড় অফিসারের কাছ থেকে জানা যায় যে ভারতের মধ্যে অনেক বেআইনি বন্দুক আনার চালান গায়েব হয়ে যাচ্ছে, যা নকশালপন্থী এবং জঙ্গিদের জন্য আসত, এবং এই সব বন্দুক মিলিয়ে এত বেশি হয়ে গেছে যে তা দিয়ে একটি যুদ্ধ হতে পারে। অফিসারের এই সবকিছুর পেছনে ইগল নামের এক ব্যক্তির হাত আছে বলে মনে হচ্ছিল। তখন সেই এজেন্টের মাথায় আসে যে তার কি করা উচিত। এখন পরের দৃশ্যে সেই এজেন্ট ইউরোপে গিয়ে একজন ক্ষমতাশালী ব্যক্তির কাছে ইগল সম্পর্কে জানতে চায়। তখন সেই ব্যক্তি ভয়ে ঘাবড়ে যায় এবং এজেন্টকে নিজের সাথে একটি গোপন আস্তানায় নিয়ে যায়, যেখানে তাকে কেউ দেখতে না পায়। এখন সেই ব্যক্তি ইগল সম্পর্কে বলে যে ইগল একজন স্নাইপার, যে একজন কন্ট্রাক্ট কিলার। ইগলের লক্ষ্য কখনো মিস হয় না এবং সে ছোট ছিদ্র দিয়েও গুলি এপার ওপার করে দিতে পারে। ইগল ইউরোপের মাফিয়া পিয়েত্রো পাস্কালের গ্যাংকে একাই খতম করে দিয়েছিল এবং কোনো মানুষই তার কিছু করতে পারেনি। এরপর এজেন্ট ইগলের সাথে যোগাযোগ করার ব্যাপারে জানতে চায়।
তখন সেই ব্যক্তি বলে যে ঈগলের সাথে যোগাযোগ করতে হলে একটি খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে, আর তারপর ঈগল তোমাকে নিজেই খুঁজে নেবে। বিভাগ এখন ঈগলের খোঁজ পেতে লেগে যায়। তখন তারা টপ হিলের সেই জায়গাটির হদিশ পায় যেখানে ঈগল চালানের ট্রাক হাইজ্যাক করে নিয়ে যায়, অর্থাৎ ঈগল এবং সহদেব দুজনেই একই লোক। এরপর এজেন্ট নলিনীকে জানায় যে ঈগল তো মারা গেছে। এরপর নলিনী এখন বিকাশের কাছে আবার গিয়ে সহদেব সম্পর্কে আরও তথ্য নেয়। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে রাজেশ সুমানি সহদেবের সম্পত্তি খালি করতে বলেছিল। তার কিছুদিন পর রাজেশের ওপর সহদেব স্নাইপার দিয়ে হামলা করে এবং তার একে একে সব লোককে মেরে ফেলে। রাজেশ ভয়ে নিজের প্রাণ বাঁচাতে এক গোপন ঘরে গেলে সেখানে সহদেব আগে থেকেই ছিল। এখন রাজেশ জানতে পারে যে সহদেব কোনো সাধারণ মানুষ নয়, তাই সে তার কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, যার ফলে সহদেব রাজেশকে ছেড়ে দেয়। এরপর রাজেশ সোমেশ্বর রেড্ডিকে ফোন করে তার ডিল বাতিল করে দেয়। এখন সোমেশ্বর রেড্ডি তো জানত যে সহদেবের বাড়ির নিচে বক্সাইট আছে, তাই সে ওটা দখল করার জন্য সহদেবের কাছে চলে যায়, যাতে সে তার সাথে কথা বলে তার জমি নিতে পারে। কিন্তু সহদেব বিধায়ক রেড্ডিকে ওখান থেকে তাড়িয়ে দেয়, কারণ সহদেব নিজের কারখানা কোনোভাবেই ছাড়তে পারত না। মুভি এখন বর্তমানে আসে, যেখানে এসআই বিকাশকে সহদেব সম্পর্কে বলতে বাধা দেয়, এবং নলিনী এখন স্কুলে পদ্মা নামের একটি শিক্ষিকার কাছে যায়, যে সহদেব সম্পর্কে কিছু জানত। এবং পদ্মা নলিনীকে করের গল্প বলে, যে সে আগে নকশালবাদের সাথে যুক্ত ছিল। তখন তার নেতা তাকে আলতাফ নামের এক ব্যক্তির সাথে গিয়ে দেখা করতে বলে, যে একজন জঙ্গি ছিল, এবং সেই নকশালপন্থীদের কাছে বন্দুক পৌঁছাতে পারছিল না, কারণ সহদেব তাদের চালান রাস্তা থেকেই গায়েব করে দিত। পদ্মা এখন গিয়ে আলতাফের সাথে দেখা করে, কিন্তু তাদের কাছেও বন্দুকের চালান পৌঁছাতে পারছিল না। তখন আলতাফ পরিকল্পনা করল এবং তাদের বন্দুকের ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিল, যেখান থেকে পদ্মা এবং জঙ্গিরা জানতে পারে যে সেই সব বন্দুকের ট্রাক হাইজ্যাক হয়ে টপ হিলে যাচ্ছে, যেখানে সহদেব থাকে। পদ্মা তারপর গ্রামবাসীদের সাহায্যে তুলা কারখানায় কাজ করতে শুরু করে, যার পর পদ্মা নলিনীকে বলে যে পরের গল্প তুমি বুঝতেই পারবে না, যা একটি রহস্য, এবং বুঝতে পারলে সব জেনে যাবে। নলিনীর মাথা এখন ঘুরে গেছিল, কারণ একজন মানুষের এত সব গল্প কিভাবে ছিল। কেউ বলল সহদেব স্নাইপার, কারো মনে হয় যে সে সুতি কারখানা চালায়, এবং কেউ বলে যে সে বন্দুকের ট্রাক হাইজ্যাক করে। নলিনীর মনে এখন সহদেবের আসল সত্য জানার ইচ্ছা আরও বেড়ে গিয়েছিল। এখন আমরা দেখি যে নলিনী বিধায়কের লোক পেনচালার কাছে গিয়ে কথা বলে, যে তাকে নিজের গল্প বলে। এরপর আমরা দেখি যে সোমেশ্বর এবং পেনচালা বেলুর গ্যাংয়ের নেতার সাথে গিয়ে দেখা করে, যে বেশ বিপজ্জনক লোক, এবং সে মানুষদের খুব নির্মমভাবে মারে। সোমেশ্বর রেড্ডি ভেলোর গ্যাংয়ের নেতাকে সহদেবকে খতম করার সুপারি দিয়ে দেয়, এবং পরের দৃশ্যে ভেলোর গ্যাংয়ের সব লোক সহদেব এবং জয়কে তাদের কারখানাতেই ঘিরে ফেলে। কিন্তু সহদেব একাই ভেলোর গ্যাংয়ের সব লোককে মেরে ফেলে, এবং তার সব গুলি ভেলোর গ্যাংয়ের সব লোকের কপালে লাগে, যা দেখে বোঝা যায় যে সে কত বড় শুটার। তখনই জয় বন্দুকের ট্রাক লুকানোর জন্য বেসমেন্টে নিয়ে যায়, যেখানে পদ্মা জয়কে লুকিয়ে দেখে ফেলে। সেটা তুমি কিভাবে দেখতে পাও? তবে জয় পদ্মকেই ধরে বন্দি করে ফেলে। এদিকে সহদেব ভেলোর গ্যাংয়ের সব মৃত মানুষকে তার ট্রাকে করে বাইরে পাঠিয়ে দেয়, যেখানে সোমেশ্বর রেড্ডি সহদেবের লাশের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ভ্যানচুল যখন ভেলোর গ্যাংয়ের লাশ বাইরে নিয়ে আসে, তখন সোমেশ্বর রেড্ডির তো হুঁশ উড়ে যায়। তখনই হঠাৎ সহদেব নিজের ঘর থেকে বাইরে এসে সোমেশ্বরকে বলে যে এখন তোমাকে এখানে ২৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে। তুমি যদি এখান থেকে নড়ো তবে আমি তোমাকে গুলি করে দেব। এরপর আমরা দেখি যে রাজেশ তুমানি ইউরোপের কোনো এক কালী প্রতাপকে জেল থেকে বের করেছে, যাতে সে সহদেবকে মারতে পারে, কারণ রাজেশের এখনও সহদেবের সম্পত্তি দরকার ছিল। এখন দৃশ্য পরিবর্তন হয়, যেখানে আমরা দেখি যে এজেন্ট আর্মির সাথে সহদেবের বাড়িতে আক্রমণ করতে যাচ্ছে, কারণ তারা জানতে পেরেছিল যে ঈগল এখানেই থাকে। তখন এজেন্ট সহদেবের বাড়িতে নকল ওয়াইফাইওয়ালা সেজে আসে, যাতে সে নিজের মিলিটারিকে ইশারা করে সহদেবের বাড়িতে অ্যাটাক করাতে পারে। তখন এজেন্ট সহদেবের সাথে দেখা করার পর সহদেব আগেই জানত যে এই লোকটি এজেন্ট। তখন জয় এজেন্টকে ধরে পদ্মার সাথে বেঁধে দেয়, এবং আমরা জানতে পারি যে সহদেব নিজের বেসে ক্যামেরা লাগিয়ে রেখেছে, যেখান থেকে সে বাইরে সবকিছু দেখতে পারে। এবার কিছুক্ষণ পরে নকশালবাদী এবং জঙ্গিরা একসাথে মিলে সহদেবের বাড়ির বাইরে চলে আসে, যাতে তারা তাদের সব বন্দুক ফেরত নিয়ে যেতে পারে। তার মানে সহদেব আর জয়কে এখন একসাথে মিলে মিলিটারি, নকশালবাদী এবং জঙ্গিদের সাথে লড়তে হবে। এবার জঙ্গিরা সহদেবের ঘরের ভেতর ঢোকার চেষ্টা করে। তখন সহদেব নিজের বন্দুক চালায়, যার ফলে সব জঙ্গি একবারে মারা যায়। আসলে সহদেব নিজের ঘরে আগেই সব প্রস্তুতি করে রেখেছিল, যাতে সে এদের সবার সাথে লড়তে পারে। এখন মিলিটারি আর নকশালবাদীরা সহদেবের এই অ্যাটাক দেখে ভয়ে পিছিয়ে যায়।
এবং গল্প এখন বর্তমানে ফিরে আসে, যেখানে নলিনী ভ্যানকান্নার সাথে দেখা করে, যে সহদেবের বাড়ির বাইরে চা বিক্রি করত। ভ্যানকান্না এখন নলিনীকে বলে যে তুমি যদি পুরো সত্যিটা জানতে চাও তবে সহদেবের বন্ধু জয়ের সাথে গিয়ে দেখা করো, সেই তোমাকে সত্যিটা বলতে পারবে যে টপ হিলে কি হয়েছিল। নলিনী এখন জয়কে খুঁজতে খুঁজতে ইউরোপে পৌঁছে যায়, যেখানে সে জয়ের সাথে দেখা করে। তখন জয় নলিনীকে সহদেব সম্পর্কে বলে এবং মুভিটি অতীতে ফিরে যায়, যেখানে সহদেব আর জয় একসাথে ছিল এবং তারা কালী প্রতাপ নামের একজন পুলিশকে মারার কন্ট্রাক্ট পেয়েছিল। সহদেব যখন নিজের স্নাইপার দিয়ে কালী প্রতাপকে দেখছিল, তখন সহদেব রচনা নামের এক মেয়েকে দেখে এবং তাকে দেখেই সহদেব প্রেমে পড়ে যায়। তারপর রচনাকে যখন চোরদের দল লুট করছিল, তখন সহদেব তাকে নিজের স্নাইপার দিয়ে গুলি করে বাঁচায়। এরপর জয় রচনার সম্পর্কে সব তথ্য বের করে, যে রচনা একজন ফ্যাশন ডিজাইনার, যে ইন্ডিয়ান কটনের শাড়ি ইউরোপে প্রমোট করছে এবং সাথে সে বাচ্চাদের ডে কেয়ার সেন্টারে করায়। সহদেব এখন রচনাকে সব জায়গায় ফলো করতে থাকে। তখনই সুহানা নামের এক বাচ্চা সহদেবকে রচনার পিছু নিতে দেখে ফেলে, যে রচনারই স্টুডেন্ট ছিল। এরপর সুহানা সহদেবকে তার টিচার রচনার সাথে আলাপ করিয়ে দেয়, যার পর রচনা আর সহদেব একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং কিছুদিন পর তারা বিয়েও করে নেয়। নলিনীর কাছে এখন এজেন্টের ফোন আসে, যে নলিনীকে জলদি জয়ের থেকে দূরে চলে যেতে বলে, কারণ সে একজন অপরাধী ছিল এবং পুলিশ তার সাথে সাথে তাকেও ধরে ফেলতে পারে। কিন্তু সে তার কথা শোনে না এবং আমাদের সামনের গল্প দেখায়, যেখানে মিলিটারিরা সহদেবের বাড়ির বাইরে লুকিয়েছিল। তখন সেখানে মিলিটারির একটি হেলিকপ্টার আসে, যা সহদেবের বাড়িতে ব্লাস্ট করে সহদেবের সব বন্দুক উড়িয়ে দেয়। এরপর মিলিটারি স্নাইপাররা সহদেবকে দেখে ফেলে এবং তাকে গুলি করে দেয়। এরপর হঠাৎ দৃশ্য বদলে যায়, যেখানে আমরা জানতে পারি যে জঙ্গিরা রচনার চাইল্ড কেয়ার সেন্টারে হামলা করেছে এবং এই হামলায় সহদেবের স্ত্রী রচনা মারাত্মকভাবে আহত হয়েছিল। এরপর সহদেব সেখানে পৌঁছানোর পর দেখল যে সেই ছোট্ট মেয়ে সুহানা, যে রচনা আর সহদেবকে মিলিয়ে দিয়েছিল, তাকে জঙ্গিরা গুলি করে মেরে ফেলেছে। রচনার গায়েও গুলি লেগেছিল, যাকে জলদি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা রচনাকে বাঁচাতে পারে না। এখন নিজের স্ত্রীর মৃত্যুর পর সহদেব ঠিক করে ফেলে যে যেই রচনা আর সুহানাকে মেরেছে সে তাদের শেষ করে দেবে। কিছুদিন পর সহদেব সেই জঙ্গিদের দেখতে পায় যাদের সে স্নাইপার দিয়ে মারতে যাচ্ছিল। তখন সেখানে কালী প্রতাপও ছিল। তারপর আমরা জানতে পারি যে পুলিশটি সেই জঙ্গিদের পেছনে লেগেছে সে সুহানার বাবা এবং তার নামই কালী প্রতাপ। যখনই কালী প্রতাপ সেই জঙ্গিদের ওপর গুলি চালাতে যায়, তখন সহদেব কালী প্রতাপের পাশেই গুলি চালিয়ে তাকে থামিয়ে দেয় এবং সেই জঙ্গিরা পালিয়ে যায়। আসলে সহদেব কালী প্রতাপের ওপর এই জন্য গুলি চালিয়েছিল যাতে সে জঙ্গিদের সাথে না লড়ে, কারণ তারা কালী প্রতাপকেই মেরে ফেলতে পারত। কিছুদিন পর সহদেব রচনার একটি ভিডিও পায়। তখন সহদেব কসম খায় যে সে এখন দুনিয়ার সব অবৈধ বন্দুক ধ্বংস করে দেবে, যা ভুল হাতে পড়ে, যার কারণে অনেক নিরীহ মানুষ মারা যায়। অর্থাৎ বন্ধুরা, এই জন্যই সহদেব ভারতের অবৈধ বন্দুকের ট্রাক হাইজ্যাক করে নিজের গোডাউনে রেখে দিত, যাতে সে নিরীহ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে এবং কোনো মানুষ যেন তার পরিবার না হারায়। এখন দৃশ্য বদলে যায়, যেখানে মিলিটারিরা বুঝতে পেরেছিল যে তারা সহদেবকে এভাবে ধরতে পারবে না। তখন মিলিটারির প্রধান তার সিনিয়র অফিসারকে সহদেবের বাড়িতে এয়ার স্ট্রাইক করার কথা বলে। এজেন্ট সহদেবকে বলে যে সব ফোর্স এখন তোমার লোকেশন সম্পর্কে জেনে গেছে এবং তারা এই জায়গাটিকে যে কোনো সময় উড়িয়ে দিতে পারে। তখন সহদেব এজেন্টকে তার এই কাজের কারণ বলে, যে দুনিয়ায় প্রায় 1 কোটিরও বেশি অস্ত্র তৈরি হয়, যার অর্ধেক মিলিটারির কাছে যায় আর বাকি অবৈধভাবে জঙ্গিদের কাছে, যারা নিরীহ মানুষদেরই মেরে ফেলে। আর যদি এমনটাই চলতে থাকে, তবে বন্দুকের অবৈধ সাপ্লাইয়ের কারণে সবার কাছে গান থাকবে আর মানুষ একে অপরকে মারতে থাকবে। সহদেব এই সব কিছু বন্ধ করার জন্য অবৈধ বন্দুকের চালান আটকে দিয়েছিল, যাতে সে নিরীহ মানুষদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। এরপর কিছুক্ষণ পরে কালী প্রতাপ সহদেবের কাছে আসে, কারণ তার মনে হচ্ছিল সুহানার মৃত্যুর কারণ সে। এরপর আমরা অতীতের দৃশ্য দেখি, যেখানে কালী প্রতাপ তার মেয়েকে মেরে ফেলা জঙ্গিদের জেলে মেরে ফেলেছিল এবং পুলিশ তার ইউনিফর্ম কেড়ে নিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল। কালী প্রতাপ এখন সহদেবের কাছে এসে তাকে মারতে শুরু করে এবং সহদেব আর কালী প্রতাপের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে সহদেব কালী প্রতাপকে অনেক মেরে সত্যিটা বলে এবং বলে যে তোমার জন্য কেউ অপেক্ষা করছে। এরপর আমরা জানতে পারি যে সহদেবের স্ত্রী রচনা মারা যাওয়ার আগে এক মেয়ের জন্ম দিয়েছিল, যে সহদেবের মেয়ে ছিল, কিন্তু সহদেব নিজের মেয়েকে নিজের থেকে আলাদা রেখে তাকে এটা বলেছিল যে কালী প্রতাপ তার বাবা, যাতে সে কালী প্রতাপের মেয়ে সুহানার অভাব পূরণ করতে পারে। এখন সহদেব কালী প্রতাপকে নিজের মেয়ে দিয়ে দিয়েছিল, যার পর কালী প্রতাপের ভেতরে সব রাগ শেষ হয়ে যায়। এখন আমাদের সহদেবের সামনের গল্প দেখায়, যেখানে সহদেব জয়ের সাথে সব মানুষকে তার ঘর থেকে বের করে নিজে বোমায় নিজেকে উড়িয়ে দিয়েছিল।
এইভাবে সহদেব এয়ার স্ট্রাইক হবার আগেই নিজেকে মেরে ফেলে। এরপর আমরা জানতে পারি যে সহদেব সেই বিস্ফোরণে মারা যায়নি এবং সে ঈগল নামের একটি সংগঠন তৈরি করেছে, যা অবৈধ বন্দুক সরবরাহকারীদের থামিয়ে মারে। পরের দৃশ্যে আমাদের একজন গুন্ডাকে দেখানো হয় যে ঈগলকে ধরতে এসেছে, এবং এখানেই এই সিনেমাটি শেষ হয়, যার পার্ট 2ও আসবে।